অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো ডাকসু নির্বাচনের প্রচারণা। ক্যাম্পাসে চলাচলে 24 ঘন্টা কড়াকড়ি পুলিশের। বিএনপিকে ছাড়া এই রোববার প্রথম ধাপে ৭৮ উপজেলায় ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পেল ১৯ উপজেলা। শুধু আইন করে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়, সচেতনতার পাশাপাশি খুলে দিতে হবে নির্যাতনকারীর মুখোশ। নারী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। শিক্ষক উপস্থিতি তদারকিতে বিভিন্ন স্কুলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান। জবাবদিহি নিশ্চিতে মাঠ পর্যায়ে তদারকি জোরদারের পরামর্শ। এবং আন্তর্জাতিক প্রীতি ম্যাচে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কম্বোডিয়াকে ১-০ গোলে হারালো বাংলাদেশ। ৫ মাস পর জয়ের ধারায় জেমিডের দল। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শেষ হলো ডাকসু নির্বাচনের প্রচারণা। শনিবার দিনভর ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কার কথা বলছেন ছাত্রদল ও বাম সংগঠনের নেতারা। তবে ছাত্রলীগ বলছে ক্যাম্পাসে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রয়েছে। এদিকে প্রায় ৩ দশক পর জাতীয় ছাত্র সমাজ ক্যাম্পাসে মিছিল বের করলে ধাওয়া দেয় বাম সংগঠনের কর্মীরা। জেএমপি কমিশনার জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে রোববার সন্ধ্যা ৬টা থেকে ভোটের দিন সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রায় ৩ দশক পর হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নির্বাচন। শনিবার ছিল প্রচারণার শেষ দিন। সকাল থেকে ব্যস্ত ছিলেন প্রার্থীরা। দুপুরে অপরাজেয় বাংলার সামনে প্যানেল পরিচিতি সভা করে ছাত্রদল। মধুর ক্যান্টিন সহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও প্রচারণা চালায় বাম জোটের প্রার্থীরা। এছাড়া বিভিন্ন আবাসিক হল এবং ক্যাম্পাসের নানা জায়গায় প্রচারণা চালাতে দেখা যায় ছাত্রলীগের প্রার্থীদের। নির্বাচনের পরিবেশ নিয়ে নানা অভিযোগ তুলেছে ছাত্রদল ও বাম সংগঠনের নেতারা। তবে শেষ পর্যন্ত নির্বাচনে থাকার কথা জানান তারা। একটি টেলিভিশন চ্যানেল সর্বোচ্চ 4টি এবং প্রিন্ট মিডিয়া সর্বোচ্চ 2টি। এই প্রক্রিয়াটার মধ্য দিয়ে তো যেটি করা হচ্ছে যে একটা নিয়ন্ত্রিত নির্বাচন, অধিকার খর্ব করার একটা পরিস্থিতি তৈরি করেছে এবং তাদেরকে অনেক ক্ষেত্রে আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা অধিকার বঞ্চিত হচ্ছে। শিক্ষকদের আমলাতান্ত্রিক একটা জটিলতার যে একটা পরিস্থিতি, ওই কারণে ছাত্রলীগ বলছে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে। এত বছর পর নির্বাচন, তারপরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি নির্বাচনকে কেন্দ্র করে। তারপর আসলে কিসের ভিত্তিতে এগুলো বলছে, এটা আসলে আমাদের বোধগম্য নয়। এদিকে দীর্ঘ সময় পর ক্যাম্পাসে মিছিল করে জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ। এ সময় তাদের ধাওয়া দেয় বাম সংগঠনগুলো। আর ছাত্রলীগ বলছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র সমাজ বা ছাত্র শিবির সহ কোনো নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির বিরুদ্ধে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ থানায় সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে রোববার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পাসে জনসাধারণ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। 10 তারিখ সন্ধ্যা 6টা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণের চলাচল সীমিত রাখব আইন শৃঙ্খলার স্বার্থে, এবং বিভিন্ন জায়গায় আমাদের কয়েকটি চেকপোস্ট থাকবে। এদিকে ডাকসুর ভোট গ্রহণের খবর সংগ্রহে গণমাধ্যম কর্মীদের সংখ্যা নির্ধারিত করে দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কোনো জবাব না দিয়ে এ ব্যাপারে ডিএমপি কমিশনারকে কথা বলতে বলেন। আমার মনে হয় না সংবাদ সংগ্রহের ব্যাপারে এটা ঘাটতে হবে। মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। শিক্ষক সমিতি উপজেলা নির্বাচনের খবর। প্রথম ধাপে ৭৮টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে রোববার। এ নির্বাচনে সব দল অংশ না নিলেও ভোটারদের সরব উপস্থিতি থাকবে বলে প্রত্যাশা নির্বাচন কমিশনের। গত ৩রা ফেব্রুয়ারি প্রথমে ৮৭টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও আদালতের নির্দেশে ৩টি এবং কমিশনের সিদ্ধান্তে আরও ৩টি উপজেলার ভোট বন্ধ করা হয়। এছাড়া 3টি উপজেলার সকল পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন একক প্রার্থী। বাকি ৭৮টির মধ্যে ১৬ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান প্রার্থী। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। এই ৭৮ উপজেলায় মোট ভোটার ১,৪২,৪৮,৮৫০ জন। ভোট কেন্দ্র ৫,৮৫৭টি। চেয়ারম্যান পদে ২০৭ জন, ভাইস চেয়ারম্যান ৩৮৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশন বলছে, কোনো অনিয়ম হলে কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। প্রার্থীরা
যথেষ্ট তৎপর থাকেন। তারা সেভাবে প্রচার করেছেন, ক্যাম্পেইন করেছেন এবং আমরা মনে করি যে উপজেলা পরিষদের উপস্থিতির হার অনেক বেশি হবে। কোনো রকম কোনো অনিয়ম যদি লক্ষ্য করা যায় তাহলে তাৎক্ষণিকভাবে সেই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে এবং ইতিমধ্যেই এ ব্যাপারে কড়া নির্দেশ মাননীয় কমিশন সংশ্লিষ্ট সকলকে দিয়েছেন। এদিকে ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। শনিবার সকালে সিরাজগঞ্জের 7টি উপজেলার 673টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার, স্বচ্ছ বাক্স সহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। শাহজাদপুরে শুধু চেয়ারম্যান, সদর ও কাজীপুরে ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান নির্বাচন হবে। আর রায়গঞ্জ, তারাস, চৌহারি ও বেলকুচিতে 3টি পদেই নির্বাচন হবে। সুনামগঞ্জের 9টি উপজেলার 551টি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে 21 প্লাটুন বিজিবি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন 10 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কুড়িগ্রামের সীমানা জটিলতায় ফুলবাড়ী নির্বাচন স্থগিত হলেও 8টি উপজেলায় অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জাম, ভোট গ্রহণ কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে স্ব কেন্দ্রে পৌঁছেছেন। এদিকে লালমনিরহাটের 4টি উপজেলায় সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এছাড়া নাটোর, জয়পুরহাট, পঞ্চগড়, রংপুর, নীলফামারী, নেত্রকোনা, জামালপুর ও হবিগঞ্জ জেলার 42টি উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের লক্ষ্যে কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। শুধু আইন সমাজে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা যাবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সচেতনতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সমাজকে এগিয়ে নিতে হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নারী নির্যাতনকারীদের ছবি পরিচয় সমাজে উন্মোচন করে দিতে হবে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। বেশ কবছর আগে যেখানে ঘরে বাইরে কর্মক্ষেত্রে নারীদের উপস্থিতি ছিল হাতে গোনা, সেই দেশে আজ সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে নারীর ক্ষমতায়ন। স্পষ্ট হয়েছে অধিকারের প্রশ্নে পিছিয়ে থাকা নারীর জন্য সমতা প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় সমর্থন। নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠার জন্য বিশ্বের অন্যান্য দেশের মতো আন্তর্জাতিক নারী দিবসের আনুষ্ঠানিকতা পালন করে বাংলাদেশও। দিবসটি উপলক্ষে শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত 5 নারীকে জয়িতা সম্মাননা তুলে দেন শেখ হাসিনা। তিনি বলেন, সমাজ অগ্রসর হলেও ধর্মের দোহাই দিয়ে নারী শিক্ষার বিরোধিতাও হয় এই দেশে। নিজেদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে নারীদের তাগিদ দেন সরকার প্রধান। নিজেদের ক্ষমতাটা নিজেদেরকে অর্জন করে নিতে হবে, কেউ হাতে তুলে কখনো দেয় না, এটা হলো বাস্তবতা। আর সেটা করতে হলে শিক্ষা গ্রহণ করতে হবে। ফাইটার চালাবে ভবিষ্যতে তারা, এবং চালাচ্ছেন, সেই ট্রেনিংও তারা পেয়ে এখন সেই জায়গায় তারা উঠে এসেছেন। শুধু আইন নয়, নারীর সম্মান ও নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হতে হবে পুরো সমাজকে। আহ্বান জানান নারী নির্যাতনকারীদের সামাজিকভাবে প্রতিহত করার। আইন করলে সহিংসতা অথবা বৈষম্য দূর হবে না, এর জন্য সমাজের সচেতনতা সৃষ্টি করা একান্তভাবে দরকার বলে আমি মনে করি। শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, এটা অত্যন্ত গর্হিত একটা কাজ। যারা এই কাজে লিপ্ত তাদের নাম ধাম চেহারা ভালোভাবে প্রচার করা, সমাজের প্রতি স্তরের মানুষ যেন তাকে ঘৃণার চোখে দেখে, এইভাবে তাকে একেবারে সমাজের বাইরে করে দেওয়া প্রয়োজন। পরে নারী দিবস উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে নিহতদের বাড়িতে শোক, এখনো খোঁজ মেলেনি একজনের। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতির অবস্থা জানতে ঝটিকা অভিযানে রাজধানীর 3টি স্কুল পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। 2টি প্রাথমিক বিদ্যালয়ে 2 জন শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতি পেয়ে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী।
এ বিষয়ে শিক্ষা গবেষকরা বলছেন, মাঠ পর্যায়ে তদারকি জোরদার করে সচেতনতা বাড়ানোর মাধ্যমে স্কুলগুলোর অনিয়ম দূর করা যাবে। শিক্ষার প্রাথমিক স্তরে জবাবদিহিতা নিশ্চিতে রাজধানীর কয়েকটি স্কুলে ঝটিকা সফর করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। আমি মানসম্মত শিক্ষা ব্যবস্থার জন্য যে কোনো মূল্যে এই ব্যবস্থার পরিবর্তন করতে চাই। বিভিন্নভাবে মানে ওই অধিদপ্তরের নাম করে করে এরা এরকম করে। আর আমি ডিপিওকেও নির্দেশ দিয়েছি এদেরকে সাসপেন্ড করার জন্য, শোকজ করার জন্য। রোববার দুপুরে মিরপুরে ইব্রাহিমপুর প্রাথমিক সরকারি বিদ্যালয় পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। শ্রেণী কক্ষ ঘুরে তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পরে জানা যায়, স্কুলে প্রায় 3 মাস যাবৎ শিক্ষিকা আফরোজা পারভিন শিক্ষা সপ্তাহের স্মারকলিপি প্রস্তুত করার অজুহাত দেখিয়ে স্কুলে আসেন না। এতে করে শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। এরপর আরও 2টি স্কুল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী, যার মধ্যে নাখালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় শিক্ষিকা রীতারানী সরকার স্কুলে আসেন না প্রায় 2 বছর। স্কুলের অন্যান্য শিক্ষকরা তার ডেপুটেশনে মুন্সিগঞ্জ থাকার কথা জানালেও এ বিষয়ে কোনো কাগজপত্র দেখাতে পারেননি তারা। অভিযানের বিষয়ে অভিভাবক বলছেন, মন্ত্রীর অভিযানে আসার পর আমরা ইনশাআল্লাহ মনে করি সব ঠিক হয়ে যাবে। শিক্ষকরা আরো মনোযোগী হবে এই অভিযানের পর। আর শিক্ষা গবেষকরা বলছেন, ওনাদের এজেন্ডাটাকে বাস্তবায়ন করার জন্য ফিল্ড লেভেল কর্মকর্তা যারা আছেন তারা যদি অ্যাক্টিভলি কর্মরত থাকেন এবং ওনারা যদি রেগুলার মনিটরিংটা করেন, টিচারকে টিচারের অ্যাপ্রোচে মনিটর করতে হবে এবং তাকে পজিটিভলি এই গাইডটা করতে হবে। আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে করবেন, এটা খুব বেশি সাস্টেন করবে না। প্রাথমিক শিক্ষা স্তরে বিভিন্ন অনিয়ম দূর করতে এ ধরনের অভিযান চালাবে বলে জানানো হয়। সমসংবাদ, ঢাকা। সুস্থ হয়ে উঠছেন সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার কৃত্রিম সব সাপোর্ট যন্ত্র খুলে দেওয়া হয়েছে। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন। শনিবার স্থানীয় সময় সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজিস্ট অধ্যাপক ডাক্তার আবু নাসার রিজভী। ব্রিফিংয়ে 5 সদস্যের মেডিকেল বোর্ডের সিনিয়র সদস্য ডাক্তার সেবাস্টিন জানান, ওবায়দুল কাদেরের রক্তচাপ স্বাভাবিক, হৃদযন্ত্র ও কিডনি কার্যক্ষম রয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে আছে। এছাড়া তার নিউরোলজির কোনো সমস্যা নেই। 2-1 দিনের মধ্যে তাকে আইসিইউ থেকে কেবিনে পাঠানো হবে। সবচেয়ে ভালো সংবাদ হলো তাদের ভাইয়ের সব এক্সটার্নাল ডিভাইস খুলে নেওয়া হয়েছে। তার লাস্ট যেটা এন্ডোট্রাকিয়াল টিউব ছিল ওটাও খুলে ফেলা হয়েছে। উনি এখন সম্পূর্ণভাবে সব ডিভাইস মুক্ত এবং আমি তার নিউরোলজিক্যাল পার্ট এক্সামিন করে দেখেছি। নিউরোলজিক্যালি উনি 100% স্টেবল আছেন। উনি আজকে আমার সাথে কথা বলেছেন। নির্বাচন যে সুষ্ঠু হয়নি, সিইসি তার বক্তব্যের মাধ্যমে কৌশলে তা জানিয়ে দিয়েছেন। শনিবার বিকেলে রাজধানীর মতিঝিলে নিজ কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। তিনি জানান, গণফোরামের অপর প্রার্থী মোকাব্বির খানের সংসদে শপথ নেয়ার বিষয়ে দলীয় ফোরামের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। দুঃখ করে বলছেন যে আগের রাত্রে যেন না হয়, এর অর্থ হলো যে আগের রাত্রে যে হয়েছে এটাতে উনি অবশ্যই কিছুটা স্বীকার করছেন, আর স্বীকার করে বলছেন আগের রাত্রে যেন না হয় সেই কারণে ইভিএম ভবিষ্যতে ব্যবহার করা হোক। তো ওনাকে আমি ধন্যবাদ দিই যে উনি কায়দা করে একটা উচিত কথা যদি বলার চেষ্টা করে থাকেন। সিদ্ধান্ত যখন সাপেক্ষ তবে নিতে তো পারেন, না পারেন, দুটাই সিদ্ধান্ত হতে পারে আর কি। ঐক্যফ্রন্টের মিটিংয়ে জিজ্ঞেস করবেন, এখানে গণফোরাম হিসাবে আমি বসেছি। বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করে নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাব এডিটর্স কাউন্সিলের অভিষেক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। নির্বাচন ভীতির কারণে বিএনপি জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। রিজভী সাহেব তাদের সবসময় উদ্দেশ্য থাকে যে কিভাবে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা যায় এবং নির্বাচনকে বিতর্কিত করা যায়, এবং এই কথা বলে তারা নির্বাচন থেকে পালানোর একটা পথ খুঁজে। জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেও কিন্তু পালিয়ে গিয়েছিলেন। তারা উপজেলা নির্বাচন থেকে পালিয়ে গেছেন। যেভাবে নির্বাচন ভীতি তাদের মধ্যে কাজ করছে, এতে মনে হচ্ছে এই নির্বাচন ভীতির কারণে তারা জনবিচ্ছিন্ন দলে রূপান্তরিত হবে। বঙ্গবন্ধুকে হত্যাকারী ও ষড়যন্ত্রকারীরাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শনিবার দুপুরে সাভারের রাজফুলবাড়িয়ার মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠান শুরুর আগে একাডেমিক ভবনের সম্প্রসারণ ও নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কামরুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষার্থীরা 7 মার্চের ভাষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। পরে প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কামরুল ইসলাম বলেন, শেখ হাসিনা সরকারের আমলেই দেশে তথ্য প্রযুক্তি উন্মুক্ত হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করে যে শাসক গোষ্ঠী রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল, তারা এই ইতিহাস আমাদের সন্তানদের জানতে দেয় নাই। এই 7 মার্চ জাতির জন্য বঙ্গবন্ধুর যেই স্থানে দাঁড়িয়ে এই ঐতিহাসিক বক্তব্যটি রেখেছেন, কিন্তু সেই খুনি জিয়াউর রহমান ওই স্থানটিকেই বেছে নিয়েছে শিশু পার্ক করার জন্য, যাতে আমার সন্তানরা ওই ঐতিহাসিক স্থানটিকে শনাক্ত করতে না পারে, চিনতে না পারে। এবং যারা এই কাজটা করেছে সেই গণশত্রুদের, সে বঙ্গবন্ধুর খুনিদের, সেই ইতিহাস বিকৃতিকারীদের তোমাদের ঘৃণা করতে হবে। অভিভাবকদের এবং শিক্ষকদের এই আমার সন্তানদের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। যেই সন্তানরা তাদের জন্মের ইতিহাস জানে না, তাদের থেকে হতভাগা আর কেউ হতে পারে না। প্রবাসী সময় আরো থাকছে। দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 21 পদের বিপরীতে চিকিৎসক মাত্র 2 জন। যন্ত্র ও জনবলের অভাবে ব্যাহত চিকিৎসা। লাগাম টানতে এবার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট রুটের আন্তনগর ট্রেনের টিকিট কিনতে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করেছে রেলওয়ে। 11 মার্চ টিকিট বিক্রির সময় থেকে এই নিয়ম কার্যকর করা হবে। পর্যায়ক্রমে অন্য ট্রেনগুলো এই নিয়মের আওতায় আসবে বলে জানান রেল কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কাউন্টারে নেই, কিন্তু বাইরে টিকিট টাকা দিলে, এমনকি জুতা যারা করে ব্রাশ করে কালি মুছি এত সময় টিকিট পাওয়া যাচ্ছে। যাত্রার 9 দিন আগে এসেও কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে ক্ষুদ্র যাত্রীর ক্ষোভ প্রকাশ। এ ধরনের ক্ষোভ টিকিট কিনতে আসা শত শত যাত্রীর। চাহিদার তুলনায় টিকিটের স্বল্পতার পাশাপাশি টিকিট কালোবাজারির অভিযোগ তাদের। এই অবস্থায় কালোবাজারি প্রতিরোধে ব্যবস্থা নিতে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। টিকিট কিনতে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। কালোবাজারির কাছে টিকিট নিয়ে যাতে ভ্রমণ করতে না পারেন, তার প্রতিরোধমূলক ব্যবস্থা পর্যায়ক্রমে শুরু হবে। ভোটার আইডি কার্ডের মধ্যে টিকিট বিক্রয়ের কার্যক্রম আগামী 11 তারিখে শুরু হবে। অবশ্য 1 মাস আগে পরীক্ষামূলকভাবে ঢাকা চট্টগ্রাম রুটের সোনার বাংলা এক্সপ্রেসে এনআইডি সিস্টেম চালু করা হয়েছে। টিকিটে যদি প্যাসেঞ্জারের নাম উল্লেখ করা থাকে, তখন আর কেউ কালোবাজারি করতে পারবেন। টিকিট ক্ষেত্রে এনআইডি বাধ্যতামূলক করা হতে আমাদের সুবিধা হবে, আমরা টিকিটগুলো এখানে পাবো। ঢাকা রাজশাহী রুটে পদ্মা এক্সপ্রেস, ঢাকা খুলনা রুটে চিত্রা এক্সপ্রেস, ঢাকা পঞ্চগড় রুটের দ্রুতযান এক্সপ্রেস এবং ঢাকা সিলেট রুটের পারাবাত এক্সপ্রেসও এই নিয়ম কার্যকর হবে। কালোবাজারি প্রতিরোধের পাশাপাশি প্রকৃত যাত্রীদের যাত্রা নিশ্চিত করতে চলন্ত ট্রেনের টিকিটে উল্লেখিত তথ্য এবং যাত্রীদের পরীক্ষা করবে রেলওয়ে কর্তৃপক্ষ। ইচ্ছা করলেও সে কালোবাজারি থেকে টিকিট কাটতে পারবে না, আর কালোবাজারি তখন টিকিট কিনেও কোনো লাভবান হবে না, কারণ সে কার কাছে বিক্রি করবে। রেলওয়ে পূর্ব এবং পশ্চিমাঞ্চলে বছরে 3.5 কোটির বেশি যাত্রী ট্রেনে ভ্রমণ করেন। চট্টগ্রাম থেকে প্রতিদিন 10টি আন্তনগর সহ মোট 62টি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে 11 মার্চ থেকে অনেকগুলো রুটে ট্রেনের টিকিট কিনতে জাতীয় পরিচয়পত্র লাগবে, এমন বাধ্যবাধকতার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ যাত্রীরা। এনআইডি শো করে টিকিট কাটলে এটা একটা ডিসিপ্লিনের মধ্যে পড়বে। এনআইডিটা নেওয়ার ব্যবস্থাটা করা হয়েছে নিশ্চয়ই আমরা টিকিটটা অ্যাভেলেবেল পাওয়ার জন্য বা হয়রানি কমার জন্য, কিন্তু তারপরে তো টিকিট অ্যাভেলেবেল হচ্ছে না। এবং আমি যখন টাকা দিব তখন সাথে সাথে ন্যাশনালি দেখানো, এটা আমি মনে করি যে কোনো বিড়ম্বনা না। যেন একটা লোক বারে বারে ঘুরে ঘুরে আসে টিকিট কাটতে না পারে জাতীয় আইডি কার্ড দিয়ে, এর জন্য কোড নাম্বার বা অন্য কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত। এখানে কালোবাজারি শব্দ বলতে কিছু নাই, যার যার টিকিট সে কাটছে তার এর মাধ্যমে, আর আমরাও ধরতে পারবো এই টিকিটটা কে কেটেছিল। এখন আমি আশা করছি যে মানুষ নিজের টিকিট সে নিজেই কাটবে এবং নিজেই যেতে পারবে, এতে তারও সুবিধা যেমন হবে আমাদেরকেও সুবিধা হবে। দেশের সব অঞ্চলে সরকার নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
শনিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জিটিসিএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় গ্যাস সঞ্চালন ব্যবস্থা নিয়ে 2041 সাল পর্যন্ত কর্মপরিকল্পনা তৈরি করতে জিটিসিএল কর্মকর্তাদের নির্দেশ দেন জ্বালানি প্রতিমন্ত্রী। বিদ্যুৎ বিভাগ 2041 সালের প্ল্যান করে ফেলছে। তো আপনারা টার্গেট জানেন যে 41 সাল পর্যন্ত জিটিসিএল এর কাজকর্ম কি, এটার একটা সুস্পষ্ট পরিকল্পনা মন্ত্রণালয়ে পেশ করা দরকার জিটিসিএল এর মাধ্যমে। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে নিরবিচ্ছিন্ন গ্যাস আমরা দিতে চাই। প্রত্যেকটি জেলায় উপজেলায় আমাদের কর্মক্ষমতা বাড়তেছে, ইন্ডাস্ট্রি জোন তৈরি হচ্ছে, পাওয়ার প্ল্যান্ট বসতেছে, সেখানে নিরবিচ্ছিন্ন গ্যাস দিতে হবে। সুতরাং সেই অনুপাতে আপনারা ভবিষ্যতের পরিকল্পনা করবেন। চলতি বছরের মধ্যেই পূর্বাচল নতুন শহর প্রকল্প বসবাসের উপযোগী করে তোলা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শম রেজাউল করিম। শনিবার সকালে ঢাকার পূর্বাচলে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। এ সময় তিনি কুড়িল পূর্বাচল লিংক রোডের দুপাশে 100 ফুট চওড়া খাল খননের কাজ পরিদর্শন করেন। পরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতির খোঁজ খবর নেন। এ সময় রাজুকের চেয়ারম্যান সহ সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের মন্ত্রী বলেন, রাজুকের প্রকল্পে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। পিয়ন থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত সকলকে কাজের গতি বাড়াতে হবে। যেন তেন উপায়ে কাজকে ঠেকিয়ে রাখা, আটকে রাখা, প্রজেক্টকে প্রলম্বিত করা এবং প্রজেক্টের ব্যয় বাড়ানো, এটা কোনোভাবেই আমরা করব না। অকারণে বিলম্ব করেন, কাজ আটকে রাখেন, বিল বাড়াবার চেষ্টা করেন, আমরা কোনোভাবে এটাকে বরদাস্ত করব না। 2019 সালের ভিতরে বসবাস উপযোগী একটি আবাসন এলাকায় পরিণত হবে পূর্বাচল এই স্যাটেলাইট টাউন। এবার প্রবাসের খবর। বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শনিবার বৈঠকে কলকাতা শহরের বর্জ্য ব্যবস্থাপনার কারিগরি প্রযুক্তির মাধ্যমে কিভাবে ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনা যায় সে বিষয় সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। ঢাকার যে কোনো উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি দেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন সৌমেন রায় চৌধুরী। ঢাকায় প্রতিদিন ৭,০০০ মেট্রিক টন বর্জ্য জমা হয়, আর সেই বর্জ্যের 50 থেকে 60 ভাগই সঠিকভাবে ভাগাড়ে ফেলা হয়। বাকি বর্জ্যগুলো রয়ে যায় নগরেই। এতে দূষিত হয় নগর। মূলত এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রতিবেশী দেশ ভারত সহ থাইল্যান্ড এবং দক্ষিণ কোরিয়ার নগর ব্যবস্থাপনার ধারণা নিয়ে ঢাকায় তা কার্যকর করার চিন্তাভাবনা করছে বাংলাদেশ সরকার। আর সে কারণেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একটি শীর্ষ কর্মকর্তাদের প্রতিনিধি দল শনিবার কলকাতার নগর অভিভাবকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নগর ব্যবস্থাপনার বিভিন্ন ধারণা নিয়ে আলোচনা হয় বলে জানান বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা আমরা যেভাবে করছি, ভারত কিভাবে করছে সেটা দেখার উদ্দেশ্যেই আমি আমার সফর সঙ্গীদেরকে নিয়ে এখানে এসেছি এবং আপনাদের আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য মেয়র অফ দিস সিটি। তো আমরা আমাদের উভয় দেশের এই সমস্ত ওয়েস্ট ম্যানেজমেন্টটা কিভাবে করে এটা নিয়ে আলোচনা করেছি। ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন কলকাতার মেয়র। কিভাবে আমাদের সোয়ারেজ সিস্টেমের কাজ হয়, যেহেতু ঢাকা শহরে এসটিপি নেই, আমাদের এসটিপিগুলো কিভাবে কাজ করছে, কিভাবে সেই এসটিপির পরে যে জলটা শুদ্ধ করে আমরা কি করে গঙ্গায় বা খালে দিচ্ছি, সেগ্রিগেটেড ওয়েস্ট কালেকশন কিভাবে করব, এইগুলো নিয়ে একটা জয়েন্ট স্টাডি জন্য একটা টিম উনি এসছেন। কলকাতা কর্পোরেশনের এইরকম ক্লিন কলকাতা প্রজেক্টের আওতায় কলকাতা শহরে যতগুলো ওয়ার্ড রয়েছে, প্রত্যেক ওয়ার্ডে এরকম ডাম্পিং মেশিন রয়েছে, যে মেশিনগুলো প্রতিদিন কাজ করে। এক একটি মেশিনে 10টারও বেশি বর্জ্য পরিশোধন করে এবং নির্দিষ্ট জায়গায় এই ফেলার কাজ করে। এবং
এর তত্ত্বাবধান করে কলকাতা কর্পোরেশন। আজকে বাংলাদেশের মন্ত্রী কলকাতা কর্পোরেশনের মেয়র অর্থাৎ ববি হাকিমের সঙ্গে দেখা করে কি করে এই বর্জ্য ব্যবস্থাপনা তারা সম্পূর্ণ করেন সে বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় 1000 কেজি বিস্ফোরক বোঝাই ট্রাক জব্দ করেছে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। শনিবার শহরের টালা ব্রিজের উপর থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। বিস্ফোরক বোঝাই গাড়িটি উড়িষ্যা থেকে কলকাতা শহরে ঢুকছিল বলে জানা গেছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাস্তায় তল্লাশি চৌকি বসায় স্পেশাল টাস্ক ফোর্স। এ সময় একটি ছোট ট্রাক থেকে 27টি বস্তায় 1000 কেজি বিস্ফোরক পাওয়া যায়। ঘটনাস্থল থেকে গাড়ির চালক ও তার সহকারীকে আটক করা হয়। আটককৃতদের আদালতে তোলা হলেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ড আবেদন করবে বলে জানা গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। স্থানীয় সময় শনিবার মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে হাইকমিশন চত্বরে আয়োজন করা হয় এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে অংশ নেয় 5 থেকে 13 বছর বয়সী প্রায় 30 জন প্রবাসী বাঙালি শিশু কিশোর। চিত্রাঙ্কনে বঙ্গবন্ধুর ছবি, শহীদ মিনার, স্মৃতিসৌধ, জাতীয় পতাকা ও বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন স্থাপনা সহ বাংলাদেশের ইতিহাস তুলে ধরে তারা। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব কনসুলার মোহাম্মদ মাসুদ হোসাইন, প্রথম সচিব মোহাম্মদ রাজিবুল আহসান সহ দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিরা। আগামী 17 এপ্রিল বাংলাদেশ হাইকমিশন চত্বরে অনুষ্ঠানের মাধ্যমে চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ও বিজয়ীদের পুরস্কার দেয়া হবে। সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ 5 জনের মধ্যে 4 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও একজনের হদিস মেলেনি। এর আগে শুক্রবার এক নারীর লাশ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের 2 দিনের অভিযানে মরদেহগুলো উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে একই পরিবারের 6 জন নিখোঁজ হয়। ঘটনার পর থেকে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে আসছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে তাদের সঙ্গে যোগ দেয় নৌবাহিনী ও কোস্টগার্ড। গত 2 দিনে তাদের অভিযানে এই মরদেহগুলো উদ্ধার হয়। 6 জন লোক নিখোঁজ ছিল। এই সময় পর্যন্ত আমরা 5 জন মৃত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। আর একজন ভিকটিম রয়েছে। আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি এবং এই উদ্ধার কাজ অব্যাহত থাকবে। এদিকে নৌকাডুবির ঘটনায় আহত শাহজালাল রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসায় সরকারের সহযোগিতা চায় পরিবার। একই সঙ্গে দোষীদের বিচারেরও দাবি করেছে তারা। সরকার যদি ওর চিকিৎসার ব্যবস্থা নেয় তাহলে এটাই তো সরকারের চাওয়া। আর 6টা মানুষ মারা গেল, এটার একটা বিচার হবে না? সবাই বলছে যে ইঞ্জিন বন্ধ করার পিছে নৌকা হইছে, উনি কি করছে? সেই ইঞ্জিন চালু রেখে উনি চলে গেছে। উনি পারতেন না ইঞ্জিনটা বন্ধ করতে। যারা করছে এই লসালার আমরা ছাড়ব না, আমরা শাস্তি চাই। নিহতদের দাফনে 20,000 টাকা করে সরকারি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে ঢাকা জেলা প্রশাসন। পোস্টমর্টম হওয়ার পরে হইলো যে আমরা প্রত্যেক লাশের যে রিলেটিভস আছে, হ্যাঁ, একদম ফার্স্ট ব্লাড যারা, তাদেরকে আমরা লাশ দাফন কাফনের জন্য জেলা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে 20,000 টাকা করে আমরা তাদেরকে দিচ্ছি। সদরঘাটে নৌ দুর্ঘটনা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিএ। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। বুড়িগঙ্গায় নৌকাডুবিতে নিহতদের গ্রামের বাড়ি শরীয়তপুরে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ তারাবনিয়া গ্রামের পরিবেশ। শুক্রবার উদ্ধার হওয়া একজনের লাশ দাফন সম্পন্ন হয়েছে। শনিবার উদ্ধার হওয়া একই পরিবারের অপর 4 জনের লাশ গ্রামের বাড়িতে রোববার দাফন করার কথা রয়েছে। রংপুরে সড়কের পাশে মজুত করে রাখা বিটুমিনে লাগা ভয়াবহ আগুনে 3 জন দগ্ধ হয়েছেন। তবে তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। ফায়ার সার্ভিস জানায়, শনিবার বিকেলে কাউনিয়ার হলদিবাড়ি এলাকায় সড়কের পাশে পিপিআই কনস্ট্রাকশন ফার্ম নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মজুত করে রাখা বিটুমিন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা চারদিক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় অন্তত 4টি বসত বাড়ি পুড়ে যায়। আগুনে প্লান্ট অপারেটর সহ দগ্ধ একজনকে রংপুর মেডিকেলে এবং 2 জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকট একটা আওয়াজ হওয়ার পরে আমি বাসা থেকে বের হয়ে দৌড়িয়ে আসলাম। আসি দেখি যে এখানে যে তেল আর পিসের যে মিক্সার করে যে মেশিনগুলেন
ওইখানে কিন্তু মূলত আগুনটা ধরছে প্রথমে। ফায়ার সার্ভিস আইলো, আসার পরে আপনার মনে করেন আমি জেনারেটর লাগাইলাম ওই পাশে পানির ডিগিতে নিয়ে যায়, এসে দেখি মানে বাড়ি ঘর টানাটানি শুরু করে দিছে, 2টা বাড়ি পোড়া গেছে আর সাইডে 2টা মনে করেন টানাটানি শুরু করে দিছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের সর্বাত্মক চেষ্টায় ভয়াবহ আগুনের হাত থেকে রক্ষা পেল রাজধানীর মৌচাকের আনারকলি মার্কেট। একটি দোকান পুড়ে গেলেও তাৎক্ষণিক তৎপরতায় ছড়িয়ে পড়তে পারেনি আগুন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে 5:15টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের 4র্থ তলায় একটি ফোমের দোকানে আগুনের সূত্রপাত। সঙ্গে সঙ্গে মার্কেটের ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসে খবর দেন। এ সময় ওই এলাকার দায়িত্বশীল পুলিশ মার্কেটের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি নির্বিঘ্নে আসার সুযোগ করে দেন। প্রায় 15 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। চকবাজারের ঘটনার ভয়াবহতা দেখে 3 দিন আগে মার্কেটের অগ্নি নির্বাপক ব্যবস্থা ঢেলে সাজানো হয় বলেও জানান ব্যবসায়ীরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আমরা ধোয়া দেখার পরে সাথে আমরা বিভিন্ন রাস্তার গাড়িগুলো বন্ধ করে দিয়ে অ্যাম্বুলেন্সকে খবর দেই এবং দ্রুত রাস্তা ক্লিয়ার করে অ্যাম্বুলেন্স ঢুকাই। ফায়ার সার্ভিসের যে বোতলগুলি আমাদেরকে দেয় 33টা, 3 দিন আগে আমরা এটা পাল্টাই আনছি, এইটাই আমাদের কাজ করছে। আগুনের সূত্রপাতটা হয়েছে বাইরের যে আপনার ইলেকট্রিক লাইন ছিল, সেই লাইনটা আমরা পুরো অবস্থায় পাইছি, সেখান থেকে আগুনের সূত্রপাত হইতে পারে। তবে আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিপার্টমেন্ট থেকে একটা তদন্ত কমিটি হবে, এই তদন্ত কমিটির মাধ্যমে জানা যাবে যে সত্যিকার অর্থে আগুনটা কি কারণে লাগছিল। মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে 3টি ফার্মেসিকে 90,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে একটি রেস্টুরেন্টকে 30,000 টাকা জরিমানা করা হয়। শনিবার বিকেলে রাজধানীর মুগদায় অভিযান চালিয়ে এই 4টি প্রতিষ্ঠান থেকে 1,20,000 টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ফার্মেসিগুলোতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ছাড়াও নমুনা ওষুধ পাওয়া যায়। এছাড়া ইচ্ছে মতো মূল্য তালিকা করে ঔষধ বিক্রির প্রমাণ পান আদালত। দেশে কিডনি বিকল হয়ে প্রতি ঘন্টায় 5 জন রোগীর অকাল মৃত্যুর শিকার হচ্ছে। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি আয়োজিত গোলটেবিল বৈঠকে এ তথ্য প্রকাশ করা হয়। কিডনি চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় শতকরা 10% রোগীরও তা বহনের ক্ষমতা নেই। আক্রান্ত প্রায় 2 কোটির উল্লেখযোগ্য অংশের ডায়ালাইসিস প্রয়োজন হলেও সব জেলা ও প্রত্যন্ত অঞ্চলে নেই সেই সুবিধা। গরিব লোক যারা আছে তারাই চিকিৎসা চালিয়ে যেতে পারে না, কাজেই তাদের ঔষধগুলো যদি আমরা বিনামূল্যে দিতে পারি তাহলে এই ভয়াবহ কিডনি রোগ হওয়া থেকে এগুলো প্রতিরোধ করা যায়। এবং তাদের চিকিৎসা দেওয়ার জন্য যে অবকাঠামো তৈরি করা, সেজন্য 5 বছর মেয়াদি, 10 বছর মেয়াদি, এমনকি 15 বছর 20 বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। নানা সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দিনাজপুরের হিলি সীমান্তবর্তী হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম। বিকল হয়ে পড়ে আছে একমাত্র অ্যাম্বুলেন্স। টেকনিশিয়ানের অভাবে অলস পড়ে আছে এক্স-রে মেশিনও। 21 জন চিকিৎসকের বিপরীতে আছেন মাত্র 2 জন। এই অবস্থায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ রোগীদের। হিলি প্রতিনিধি শফিকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দিনাজপুর শহর থেকে প্রায় 90 কিলোমিটার দক্ষিণে 50 শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কেন্দ্র। সরকারি সহায়তায় স্বল্প খরচে এখানে চিকিৎসা নিতে আসেন সীমান্তবর্তী এলাকার নানা বয়সী মানুষ, কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত সেবা। চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জামের সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। একটা এমার্জেন্সি একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন, সেই অ্যাম্বুলেন্স আমাদের নাই। আমাদের এখানে যে অ্যাম্বুলেন্স আছে সেটা একবারে অকেজো। বাইরে থেকে অ্যাম্বুলেন্স আনতে হলো, আনে আমার মাকে নিয়ে রংপুর নিয়ে যাওয়া হচ্ছে। এখানে ডাক্তারের প্রয়োজন অনেক। একটা যদি পেট ব্যথা রোগী আসে তবুও তাকে নিয়ে যেতে হয় জয়পুরহাটে। সরকারি বলছে যে বিনা এখানে চিকিৎসা হবে বিনা পয়সার, তো কই বিনা পয়সার চিকিৎসা আমরা তো দেখতেছি না। এখানে অ্যাক্সিডেন্টের ইয়াগুলান বেশি থাকে,
ওনারা এসে তো অবশ্যই সাথে যেন সেবাটা পায় এইটাই আশা করে, কিন্তু ডাক্তার স্বল্পতার কারণে এইটুকু হয়তো কিছুটা ডিলে হয়। হাসপাতালের নার্স ও চিকিৎসকরা জানান প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল সংকটে সেবা দিতে হিমশিম খেতে হয় তাদের। প্রতিদিন আসলে 2 জন মেডিকেল অফিসারের পক্ষে এতজন রোগীর সেবাদান করা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। এই হাসপাতালে কমপক্ষে 21 জন ডাক্তার থাকার কথা, সেখানে কর্মরত আছে মাত্র 2 জন এবং আমি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আছি। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে প্রতিদিন 3 শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন। ভর্তি থেকে চিকিৎসা নেন অর্ধশত রোগী। সময় সংবাদ, হিলি। দেখছেন প্রবাসের সময়। না বলতে শিখতে হবে, হতে হবে আত্মবিশ্বাসী, এই প্রতিবাদে রাজধানীতে অনুষ্ঠিত হলো নারী প্ল্যাটফর্ম পাওয়ার অব শি আয়োজিত সে নো ক্যাম্পেইন। শনিবার বিকেলে ঢাকা ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী, সঙ্গীত শিল্পী, সাংবাদিক, লেখক, কবি, উদ্যোক্তা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত নারীরা। সংগঠনের প্রকল্প প্রধান সাবিনা সাবি সহ বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা। তারা বলেন, নারীর মানসিক শক্তি জাগ্রত করে সমাজে নারীর অবস্থান ও মর্যাদা প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে হবে। অস্বাস্থ্যকর পরিবেশে অক্লান্ত পরিশ্রম করেও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত নওগাঁর চাতাল নারী শ্রমিকরা। পুরুষদের সাথে সমান তালে কাজ করলেও নারীদের দেয়া হয় নামমাত্র মজুরি। আর চাতাল মালিক ও জেলা প্রশাসনের গতানুগতিক বক্তব্য, নারীদের ন্যায্য অধিকার প্রদানে কাজ চলছে। নওগাঁ থেকে এমআর রকি রিপোর্ট। তপ্ত রোদ আর অস্বাস্থ্যকর পরিবেশে নওগাঁর ধানের চাতালে কাজ করেন নারী শ্রমিকরা। স্বামীর একাধিক বিবাহ আর নানা বঞ্চনার শিকার হয়ে জীবিকার প্রয়োজনে কঠোর পরিশ্রমের কাজ বেছে নিতে বাধ্য হন তারা। চাতালে পুরুষের সাথে সমান তালে কাজ করলেও নারীদের অভিযোগ, মজুরি দেওয়া হয় অর্ধেক। হাজিরা ভিত্তিতে মজুরি দেওয়া হলেও দুর্ঘটনা বা অসুস্থ হলে নারী শ্রমিকরা মালিক পক্ষের কোনো সহায়তা পায় না। অনেক পরিশ্রম করতে হয় আমাদের, সেই হিসাবে আমরা তো মজুরি পাই না। অসুখ বিসুখ হয়ে পড়ে থাকলে কেউ দেয় না, দেখে না, দেখার মতন কেউ নেই। পুরুষেরা টাকা বেশি পায়, 6 টাকা 7 টাকা করে পায়, আর আমরা হলে 1.5 টাকা করে পাই। সরকারের সহজ শর্তে নেওয়া ঋণের টাকায় গড়ে তোলা এসব ধানের চাতালে কর্মী বান্ধব কোনো পরিবেশ না থাকলেও চাতাল মালিকরা দিচ্ছেন নানা আশ্বাস। আমরা মিলের মালিক হিসাবে যতটুকু সহযোগিতা করা পারি সেটা করি। সরকারি যে সুযোগ সুবিধাগুলো, যেমন 10 টাকা কেজি চাল, এই সব যদি সরকার যদি সহযোগিতা করে, আমরা যে সহযোগিতা করতেছি, এটার মাধ্যমে তারা নারী শ্রমিকেরা বিশেষ করে উপকৃত হতো। শ্রম বৈষম্য রোধ সহ এসব নারীদের কাজের সহায়ক পরিবেশের পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে বলে জানালেন জেলার শীর্ষ কর্মকর্তা। মিলগুলোকে নারী শ্রমিকদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসম্মত পায়খানা, তাদের জন্য যথাযথ মজুরি, তাদের জন্য নিয়োগপত্র, এগুলোর বিষয়ে আমরা তাদেরকে তাগিদ দিয়েছি। তাদেরকে একটা ডেডলাইন দেওয়া হয়েছে। আমরা এই দীর্ঘমেয়াদী পরিবর্তনের জন্য কর্মপরিকল্পনার আলোকে কারখানা মালিকদের সাথে নিয়মিত কাজ করব। নওগাঁয় 1200 ধানের চাতালে 30,000 নারী শ্রমিক কাজ করে থাকেন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। দেশি বিদেশি পর্যটকে মুখর চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গল। সবুজ চা বাগান ও কমলগঞ্জের লাওয়াছড়া জাতীয় উদ্যানে প্রকৃতির কাছাকাছি গিয়ে নগর জীবনের কোলাহল থেকে মুক্তির পথ খুঁজছেন পর্যটকরা। তবে বাড়তি হোটেল ভাড়া, বাগানে প্রবেশে বাধা ও দালালের খপ্পরে পড়ে হয়রানির শিকারও হচ্ছেন অনেকে। জেলা প্রতিনিধি শাহ অলিদুর রহমানকে সঙ্গে নিয়ে আব্দুল আহাদের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন নওশাদ আহমদ চৌধুরী। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে শ্রীমঙ্গল পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। এই উপজেলার বেশিরভাগ জায়গা জুড়েই রয়েছে চা বাগান। চা বাগানের মাঝ দিয়ে চলে গেছে পিচ ঢালা পথ, আবার কখনো আঁকা বাঁকা মেঠো পথ। পর্যটকদের কেউ এসেছেন দেশের অন্যান্য অঞ্চল থেকে, আবার কেউ সুদূর নিউ ইয়র্ক থেকে। চা বাগানটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। নিরাপদ সড়ক, রাস্তা একটু বড় হলে ওটাই ভালো হতো। মূলত চা বাগান দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসলেও তাদের প্রবেশ করতে দেয়া হয় না বাগানে। ঢুকতে হয় নিরাপত্তা কর্মীর চোখ ফাঁকি দিয়ে। দালালের কবলে পড়ে হয়রানির শিকারও হচ্ছেন অনেকে। উপরে লেভেলে যারা আছেন, ধরুন ম্যানেজার সাহেব আছেন, অনুমতি নিয়ে আসলে আমরা ঘুরতে দিই, নইলে ঘুরতে আমাদের ভিতরে ঘোরা নিষেধ। 10 মিনিট আমরা হেঁটে চলে যেতে পারি, আর সেখানে আমাদের থেকে ভাড়া নিচ্ছে 150, 200, 300, অথচ ওখানকার ভাড়া 5 টাকা 10 টাকা। শ্রীমঙ্গলে গিয়ে পর্যটকরা ভিড় করেন লাউয়াছড়া জাতীয় উদ্যানে। বন্য
বন্যপ্রাণীর মহামিলনের নান্দনিক এই জায়গাটির রূপও ভিন্ন। বনের ভিতরে 7 রঙের চা থাকে পছন্দের শীর্ষে। একটা হনুমান দেখেছে এই মাত্র, এই হনুমানটা অনেক সুন্দর লাগছে, বাগানের ভিতরটা অনেক সুন্দর লেগেছে। 5 তারকা মানের রিসোর্ট সহ শতাধিক হোটেল গড়ে উঠেছে মৌলভীবাজারের সীমান্তবর্তী এই উপজেলায়। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং হোটেল, মোটেল ও রিসোর্টের ভাড়া সহনীয় পর্যায়ে নিয়ে আসলে শ্রীমঙ্গলে আরও বেড়ে যাবে পর্যটকের উপস্থিতি, বলছেন স্বয়ং পর্যটকরাই। আব্দুল আহাদ, সময় সংবাদ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো ডাকসু নির্বাচনের প্রচারণা। ক্যাম্পাসে চলাচলে 24 ঘন্টা কড়াকড়ি পুলিশের। বিএনপিকে ছাড়াই রোববার প্রথম ধাপে ৭৮ উপজেলায় ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পেল 19 উপজেলা। শুধু আইন করে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়, সচেতনতার পাশাপাশি খুলে দিতে হবে নির্যাতনকারীর মুখোশ। নারী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। শিক্ষক উপস্থিতি তদারকিতে বিভিন্ন স্কুলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান। জবাবদিহি নিশ্চিতে মাঠ পর্যায়ে তদারকি জোরদারের পরামর্শ। এবং আন্তর্জাতিক প্রীতি ম্যাচে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কম্বোডিয়াকে 1-0 গোলে হারালো বাংলাদেশ। 5 মাস পর জয়ের ধারায় জেমিডের দল। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে, সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। সঙ্গে থাকুন সময়।